মধ্যযুগে ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও জনজীবনে এর প্রভাব। ভূমিকা। মধ্যযুগে ভারতের ইতিহাস সাধারণত 1206 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা থেকে 1707 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত সময়কে নির্দেশ করে। এই দীর্ঘ সময়ে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশে দেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্বত, নদী, সমভূমি, মালভূমি, মরুভূমি ও উপকূলীয় অঞ্চল, এই ভৌগোলিক বৈচিত্র্য মধ্যযুগীয় ভারতের জনজীবন, অর্থনীতি, প্রতিরক্ষা, রাজনীতি ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। তাহলে আমরা ভূমিকাতে কি জানতে পারলাম? যে মধ্যযুগে ভারতের ইতিহাস বলতে 1206 সালে দিল্লি সালতানাত থেকে শুরু করে 1707 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত সময়কে বোঝায়। আর এখানে ভূপ্রাকৃতিক মূলত যে মধ্যযুগে ভারতের ভূপ্রকৃতিটা কেমন ছিল, সেখানে পর্বত ছিল, নদী ছিল, সমভূমি ছিল, মালভূমি ছিল, মরুভূমি ছিল ও উপকূলীয় অঞ্চল, এই ভৌগোলিক বৈচিত্র্য ছিল। এটা ছিল ভূমিকা। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন ছিল যে মধ্যযুগে ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও জনজীবনে এর প্রভাব। যে মধ্যযুগে ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কেমন ছিল এবং এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে জনজীবনে কেমন প্রভাব পড়েছিল। তাহলে আমরা বলতে পারি যে মধ্যযুগে ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বা জনজীবনের প্রভাব এর 1 নম্বর বলতে পারি যে হিমালয় পর্বতমালা ও প্রতিরক্ষাগত প্রভাব। 1 নম্বর পয়েন্ট কি বলতে পারি? হিমালয় পর্বতমালা ও প্রতিরক্ষাগত প্রভাব। যেহেতু ভারতে হিমালয় পর্বতমালা রয়েছে, এটা একটা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তার। আচ্ছা, হিমালয় পর্বতমালা ও প্রতিরক্ষাগত প্রভাব। উত্তরে অবস্থিত হিমালয় পর্বতমালা ভারতকে একটি স্বাভাবিক প্রতিরক্ষা প্রাচীর প্রদান করে। যদিও এটি সম্পূর্ণভাবে আক্রমণ প্রতিরোধ করতে পারেনি, যেমন মাহমুদ গজনি বা সুলতান মাহমুদ 1001 থেকে 1027 পর্যন্ত কি করেন? আক্রমণ করেন। তারপর মোহাম্মদ ঘুরি 1191 থেকে 92 সালে আক্রমণ করেন। তবুও হিমালয় বৃহৎ আকারের আক্রমণ সীমিত করেছিল। এছাড়া হিমালয় থেকে উৎপন্ন গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র নদ ভারতের উর্বর সমভূমি সৃষ্টি করে, যা কৃষি নির্ভর সমাজ গঠনে সহায়ক হয়। ফলে উত্তর ভারত রাজনৈতিকভাবে সম্পূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে জানতে পারলাম যে হিমালয় পর্বতমালা এবং এটা প্রতিরক্ষা কিভাবে করে। তাহলে ভারতের উত্তর দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত। এটি ভারতকে বিভিন্ন প্রতিরোধ থেকে কি করে? রক্ষা করে। এছাড়া এই হিমালয় থেকে যে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়েছে, যার কারণে ভারতের বেশিরভাগ জমি, যে সমভূমিগুলি আছে, সেগুলি উর্বর থাকে। এটা উর্বর থাকার কারণে এখানে কৃষি নির্ভরতা বৃদ্ধি পায়। আচ্ছা, তো 2 নম্বর পয়েন্ট হলো গঙ্গা, যমুনা, সমভূমি। তাহলে মধ্যযুগীয় ভারতীয় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বা জনজীবনের প্রভাব, এর মধ্যে 2 নম্বর পয়েন্ট হলো গঙ্গা, যমুনা, সমভূমি। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল ছিল অত্যন্ত উর্বর ও ঘনবসতিপূর্ণ। দিল্লি সালতানাত শাসন করেন 1206 থেকে এবং মুঘল সাম্রাজ্য শাসন করেন 1526 থেকে। এই দিল্লি সালতানাত ও মুঘল সাম্রাজ্য এই অঞ্চলে রাজধানী স্থাপন করে দিল্লি সালতান এবং মুঘল। কোথায়? গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে। এখানকার কৃষি উৎপাদন রাজস্ব আয়ের প্রধান উৎস ছিল। শেরশাহ সূরি যে শাসন করেন 1540 থেকে 1545, তাহলে শেরশাহ সূরি ও আকবর ভূমি রাজস্ব ব্যবস্থা উন্নত করেন, যা এই উর্বর ভূমির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। ফলে কৃষিভিত্তিক অর্থনীতি জনজীবনের মূল কাঠামো নির্ধারণ করে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট জানতে পারলাম হিমালয় পর্বতমালা ও প্রতিরক্ষাগত প্রভাব। 2 নম্বর হলো গঙ্গা, যমুনা, সমভূমি। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হলো দাক্ষিণাত্য মালভূমি ও আঞ্চলিক শক্তির উত্থান। এই দাক্ষিণাত্য মালভূমির কারণে যে আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল, এটা জনজীবনে অনেক প্রভাব ফেলে। দাক্ষিণাত্য ভারতের অনেক গুরুত্বপূর্ণ একটা অঞ্চল ছিল দাক্ষিণাত্য মালভূমি ভৌগোলিকভাবে উত্তর ভারতের থেকে পৃথক।
ভৌগোলিকভাবে দাক্ষিণাত্য এবং উত্তর ভারত কি পৃথক। এই অঞ্চল পাহাড় ও মালভূমি দ্বারা ঘেরা হওয়ায় দিল্লি সালতানাতের পক্ষে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। তাহলে এই দাক্ষিণাত্য ছিল পাহাড় এবং মালভূমি দ্বারা ঘেরা। এর ফলে বিজয়নগর সাম্রাজ্য ও বাহামনি সাম্রাজ্যের মতো শক্তিশালী আঞ্চলিক রাষ্ট্র গড়ে ওঠে। কি বিজয়নগর সাম্রাজ্য এবং বাহামনি দুটো সাম্রাজ্য গড়ে ওঠে। এই ভৌগোলিক বিচ্ছিন্নতা দক্ষিণ ভারতে স্বতন্ত্র রাজনৈতিক ও সাংস্কৃতিক ধারা সৃষ্টি করে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে দাক্ষিণাত্যে মানে দিল্লি সালতানাতের সুলতানদের প্রভাব কম ছিল, কারণ তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারতো না, কারণ এটা ছিল পাহাড়ি এবং মালভূমি দ্বারা ঘেরা, যার কারণে দুটো শক্তিশালী সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য এবং বাহামনি সাম্রাজ্য গড়ে ওঠে। আচ্ছা, তারপর হলো 4 নম্বর পয়েন্ট হলো থর মরুভূমি ও রাজপুত শক্তি। পশ্চিম ভারতে থর মরুভূমি একটি প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আমরা জানি ভারতের কিছু অঞ্চল পাহাড়, কিছু অঞ্চল মরুভূমি, কিছু অঞ্চল সমভূমি, কিছু অঞ্চল উর্বর অঞ্চল, আবার নদী ঘেরা অঞ্চল। তেমনি পশ্চিম ভারতে একটা মরুভূমি যেটা প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এই অঞ্চলের কঠোর পরিবেশ রাজপুতদের মধ্যে যুদ্ধপ্রিয়তা ও সাহসিকতার মানসিকতা গড়ে তোলে। রাজপুতানা অঞ্চলে ছোট ছোট স্বাধীন রাজ্য গড়ে ওঠে, যা দিল্লি সালতানাত ও মুঘলদের জন্য দীর্ঘদিন চ্যালেঞ্জ হয়েছিল। যেমন মেয়ারের রানা প্রতাপ, তারপর 1576 সালে হালদিঘাট যুদ্ধ হয়। মানে এখানে থর মরুভূমি বা রাজপুত শক্তি বলতে বুঝিয়েছে যে এই মরুভূমি বা থর মরুভূমি অঞ্চলগুলোতে বিভিন্ন রাজপুতরা কি করে, শক্তিশালী সাম্রাজ্য গঠন করে, যেমন মেওয়ারের রানা প্রতাপ। তাদের কারণে দিল্লি সালতানাতে যে বা মুঘলদের যে দীর্ঘদিনের শাসন ছিল তার চ্যালেঞ্জের মুখে পড়ে। আচ্ছা, তাহলে আমরা দেখি 1 নম্বর পয়েন্ট ছিল হিমালয় পর্বতমালা ও প্রতিরক্ষাগত প্রভাব, 2 নম্বর গঙ্গা যমুনা সমভূমি, 3 নম্বর দাক্ষিণাত্য মালভূমি ও আঞ্চলিক শক্তির উত্থান, 4 নম্বর হলো থর মরুভূমি ও রাজপুত শক্তি। তারপর 5 নম্বর হলো নদী ব্যবস্থা ও কৃষিভিত্তিক অর্থনীতি। এখন আমরা জানবো যে মধ্যযুগে ভারতীয় ভূপ্রকৃতি বৈশিষ্ট্যের মধ্যে নদী ব্যবস্থা বা কৃষিভিত্তিক অর্থনীতি কি প্রভাব ছিল। আচ্ছা, নদী ব্যবস্থা কৃষিভিত্তিক অর্থনীতি। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র ও গোদাবরী নদী অববাহিকা মধ্যযুগীয় ভারতের কৃষির মূল ভিত্তি ছিল। তো কৃষির মূল ভিত্তি ছিল এই 4টা নদী, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং গোদাবরী। বর্ষাকালীন মৌসুমী বৃষ্টিপাত কৃষিকে আরো সমৃদ্ধ করে, ফলে গ্রামভিত্তিক সমাজ গড়ে ওঠে এবং অধিকাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত থাকে। ভূমি রাজস্ব ছিল রাষ্ট্রের প্রধান আয়, যা প্রশাসনিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট হলো উপকূলীয় অঞ্চল ও বাণিজ্য। ভারতের দীর্ঘ উপকূলীয় অঞ্চল ও বাণিজ্য। ভারতের দীর্ঘ উপকূলীয় অঞ্চল আরব সাগর ও বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত ছিল। তাহলে আরব সাগর ও বঙ্গোপসাগরের সঙ্গে ভারতের দীর্ঘ উপকূলীয় অঞ্চল কি সংযুক্ত ছিল। মধ্যযুগে কালিকট, সুরাট, মাসুলিপত্তনব প্রভৃতি বন্দর কালিকট, সুরাট, মাসুলিপত্তনব প্রভৃতি বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে। আরব, পারস্য ও পরে ইউরোপীয় বণিকদের সঙ্গে বাণিজ্য ভারতের অর্থনীতি সংস্কৃতিতে প্রভাব ফেলে। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামার আগমন ভারতীয় বাণিজ্যের নতুন অধ্যায় সূচনা করে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে উপকূলীয় অঞ্চল আছে, এই অঞ্চলে কি হয়, এই অঞ্চলের কারণে সাগর বা মানে এই অঞ্চলটা কি আরব সাগর বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত থাকার কারণে এখানে বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র গড়ে ওঠে, যেমন কালিকট, সুরাট, মাসুলিপত্তনব। এসব বাণিজ্যিক কেন্দ্রের কারণে আরব, পারস্য বা আন্তর্জাতিক মানে ইউরোপীয় বিভিন্ন বণিকরা তারা ভারতের অর্থনীতি বা সংস্কৃতির প্রভাব ফেলে। আচ্ছা, তারপর হলো 7 নম্বর পয়েন্ট হলো মৌসুমী জলবায়ু ও কৃষিজ উৎপাদন। ভারতের মৌসুমী জলবায়ু কৃষির উপর সরাসরি প্রভাব ফেলে। ভালো বর্ষা হলে সমৃদ্ধি আর খরা হলে দুর্ভিক্ষ দেখা দিত। মধ্যযুগে কয়েকবার দুর্ভিক্ষ দেখা যায়, যা জনজীবনে চরম কষ্ট সৃষ্টি করে। ফলে কৃষি নির্ভর অর্থনীতি প্রাকৃতিক অবস্থার উপর নির্ভরশীল ছিল।
আচ্ছা, 8 নম্বর হলো ভৌগোলিক বৈচিত্র্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য। পর্বত, নদী, সমভূমি ও মালভূমির বৈচিত্র্য ভারতের বিভিন্ন অঞ্চলে পৃথক সংস্কৃতি ও ভাষার বিকাশ ঘটায়। উত্তর ভারতে পার্শ্বিক তুর্কি প্রভাব পড়ে, দক্ষিণে দ্রাবিড় ঐতিহ্যের প্রভাব পড়ে, বাংলায় নদী নির্ভর সংস্কৃতির একটা প্রভাব আছে। এসব ভৌগোলিক বৈচিত্র্যের ফলে মধ্যযুগে ভারত ছিল বহু সংস্কৃতি ও ধর্মের সহাবস্থানের কেন্দ্র। আচ্ছা, 9 নম্বর পয়েন্ট হলো যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক প্রভাব। ভৌগোলিক বৈচিত্র্যের কারণে যোগাযোগ ব্যবস্থা সীমিত ছিল। শেরশাহ-সুরি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করে। শেরশাহ-সুরি 1600 শতকে কি করে? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করে উত্তর ভারতকে সংযুক্ত করে। ভূপ্রকৃতির কারণে প্রশাসনিক কেন্দ্রগুলো সাধারণত উর্বর ও যোগাযোগ সুবিধাযুক্ত স্থানে স্থাপিত হয়। আচ্ছা, 10 নম্বর পয়েন্ট হলো সামরিক কৌশলে ভূপ্রকৃতির ভূমিকা। সামরিক যে কৌশল ছিল, এখানে ভূপ্রকৃতিক বৈশিষ্ট্যের বা ভূপ্রকৃতিক অবস্থার কি ভূমিকা ছিল? পর্বত, নদী ও মরুভূমি সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানিপথের সমভূমি 1526 বা 1556, 1761 আমরা জানি পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ বড় যুদ্ধের জন্য উপযোগী ছিল। মানে এই যে আবহাওয়া, ভারতের যে ভূপ্রাকৃতিক একটা বৈচিত্র্য, এইটার কারণে এই যে তিনটা যে বড় বড় যুদ্ধ হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ বা তৃতীয় যুদ্ধ, এটা এর সমভূমির জন্য উপযোগী ছিল। অন্যদিকে দাক্ষিণাত্যের দুর্গম পাহাড়ি অঞ্চল মারাঠাদের গেরিলা যুদ্ধ কৌশল বিকাশে সহায়ক করে। দাক্ষিণাত্যে ছিল দুর্গম পাহাড়ি অঞ্চল, যেটা মারাঠারা, এই পাহাড়ি অঞ্চলের কারণে যে মারাঠারা যে বসবাস করত, তারা গেরিলা যুদ্ধ কৌশল বিকাশে সহায়ক করে। তাহলে বোঝা গেল যে ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে জনজীবনে কতটা প্রভাব পড়েছে। তাহলে আমরা যদি প্রথম থেকে একবার দেখে আসি যে কি কি প্রভাব পড়েছে। ভূপ্রকৃতির মধ্যে ইম্পর্টেন্ট ছিল হিমালয় পর্বতমালা এবং প্রতিরক্ষাগত প্রভাব। হিমালয় পর্বতমালা যেটা ভারতকে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে। তারপর হলো যে গঙ্গা যমুনা সমভূমি, তারপর হলো দাক্ষিণাত্য মালভূমি ও আঞ্চলিক শক্তির উত্থান। দাক্ষিণাত্য মালভূমির কারণে আঞ্চলিক শক্তির উত্থান হয়। তারপর থর মরুভূমি বা রাজপুতদের শক্তি, থর মরুভূমির কারণে রাজপুতদের শক্তি বৃদ্ধি পায়। তারপর নদী ব্যবস্থা, কৃষিভিত্তিক অর্থনীতি, উপকূলীয় অঞ্চল ও বাণিজ্য, তারপর মৌসুমী জলবায়ু, কৃষি উৎপাদন, ভৌগোলিক বৈচিত্র্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য, যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক প্রভাব, সামরিক কৌশলে ভূপ্রকৃতির ভূমিকা। এই ছিল 10টা পয়েন্ট। আচ্ছা, উপসংহার। সার্বিকভাবে বলা যায় মধ্যযুগে ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দেশের রাজনৈতিক গঠন, অর্থনৈতিক ব্যবস্থা, সামরিক কৌশল, বাণিজ্য ও সাংস্কৃতিক বিকাশে গভীর প্রভাব ফেলেছে। উর্বর সমভূমি শক্তিশালী সাম্রাজ্য গঠনে সহায়ক হয়েছে। মালভূমি, মরুভূমি আঞ্চলিক শক্তির উত্থান ঘটিয়েছে, আর উপকূলীয় অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্যের দ্বার উন্মুক্ত করেছে।